আজকের গল্প ব্ল্যাকমেল। গল্পটি লিখেছেন পৃথা কর্মকার। এনজিওর অনুষ্ঠানটা সেরে অনিন্দিতা বেরোতে বেরোতে বিকেল গড়িয়ে গেল। আজ পরশুই রিমি ফিরছে। তার জন্য ফেরার পথে টুকটাক শপিং সেরে নেবে ভেবেছিল, কিন্তু শরীরটা আজ আর দিচ্ছে না তেমন। অবশ্য শরীরেরই বা দোষ কি? প্রায় মধ্য 40-এ পৌঁছে এত ছোটাছুটির ধকল কি আর নিতে পারে? এই যে এত বড় একটা গ্রান্ট পাচ্ছে তাদের এনজিও, তার আসল কৃতিত্ব তো অনিন্দিতারই। সত্যি গেল বটে কটা মাস, ফরেন গ্রান্টটা পাওয়ার জন্য কোথায় না কোথায় যে হতে দিতে হয়েছে তার ঠিক নেই। যাক বাবা, এত কষ্টের পর কেষ্ট মিলেছে অবশেষে, এটাই শান্তির। চেয়ার ছেড়ে বাইরে বেরোতে যাবে এমন সময় সুচিত্রার মুখোমুখি। কি গো, পুরো ফাটিয়ে বক্তৃতা দিলে তো। এমডি হাততালি দিয়ে দিয়ে হাত ব্যথা করে ফেলেছে বোধহয়। তাই এখন চললে নাকি? টিফিন অন্তত নিয়ে যাবে তো? না রে, খুব টায়ার্ড লাগছে বুঝলি, আজ বরং তাড়াতাড়ি কাটি। হাসি হাসি মুখে ঝটিতে উত্তর দেয় অনিন্দিতা। দেখো, যা ভালো বোঝো। কাঁধ ঝাঁকিয়ে বলতে বলতে এগিয়ে যায় সুচিত্রা। কথা শেষ করেই অনিন্দিতা এগিয়েছে তার নিজস্ব দুধসাদা সেন্ট্রোটার দিকে। সিটে বসতে না বসতেই ড্রাইভার বিশু গলা বাড়িয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম বাড়ি তো? ব্যাগ খুলে বোতল বের করে ঢকঢক করে জল গলায় ঢালতে ঢালতে ছোট্ট সাইসূচক ঘাড় নাড়ে অনিন্দিতা। জল খেয়ে আঁচলে মুখ মুছতে মুছতে আরামসে মাথা হেলিয়েছে সিটের পিছনে। সত্যি পাখির মতো এক নির্ভার জীবন তার আজ। এত সম্মান, বৈভব, প্রতিপত্তি সব কিছুই তো হিমাংশুর জন্য। এক এক সময় নিজেকে তো রূপকথার রানী বলে মনে হয় তার। একমাত্র মেয়ে কলকাতার নামী কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। অনিন্দিতার পুরনো জীবন কি কোনোদিন পারত নিজেকে এভাবে সমাজে মাথা উঁচু করে প্রতিষ্ঠা দিতে? অথচ যে হিমাংশুর হাত ধরে জীবনে এত কিছু অর্জন করেছে সেই হিমাংশু আজ আর তার সাথে নেই। 3 বছর আগে মাত্র 52তেই কর্কট রোগের শিকারে পরিণত হয়েছিল বেচারা। ভাবনার মাঝেই বাংলোর সামনে হাজির সেন্ট্রো। বিশুকে গ্যারেজে গাড়ি তুলে দিতে বলে ছুটি দিয়ে দিল অনিন্দিতা। দোতলায় নিজের বেডরুমে ঢুকেছে কি ঢোকেনি, দরজায় হাজির সুমতি। অনিন্দিতার দিকে তাকিয়েই প্রশ্ন ছুড়ল, জলখাবার রেডি করি বৌদি? না রে, ওসব থাক, তুই বরং শুধু চা নিয়ে আয় 1 কাপ। বলতে বলতে দ্রুত হাতে চেঞ্জ করতে থাকে অনিন্দিতা। সে কি গো, কখন ভাত খেয়ে বেরিয়েছ আর এখন শুধু চা খাবে? অবাক মুখে দাঁড়িয়ে আছে সুমতি। আর পারা যায় না একে নিয়ে, হাজারটা প্রশ্ন করা চাই এখন। কোন কালে হিমাংশুর মা বাপের বাড়ি থেকে এনেছিলেন ছোট্ট সুমতিকে। প্রায় 20 বছর ধরে বাস করে এখন এবারেরই লোক বনে গেছে সুমতি। সংসারে সব দিকে নজর মেয়েটার, আন্তরিকতাও ভীষণ। তাই কড়া করে কিছু বলতে খারাপ লাগে অনিন্দিতার। বুঝিবা তাকে নিশ্চুপ থাকতে দেখেই মনে মনে বিরক্তিটা আন্দাজ করে নিয়ে সরে গেছে সুমতি। চা খেয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেলো অনিন্দিতা। প্রায় 6টা বেজে গেল। নিয়ম মতো রিমিকে ফোনটা করতেই কলকলেই উঠল মেয়ের গলা। হ্যাঁ মা, হোস্টেল থেকে আমরা বন্ধুরা আজ মুভি দেখতে বেরিয়েছি। বাড়ি ফিরে রাতের দিকে কল করছি তোমায়। গতকালই পরীক্ষা শেষ হয়েছে মেয়ের, চুটিয়ে এনজয় করছে আর কি। মনে মনে হাসে অনিন্দিতা। বয়সটাই তো এখন আনন্দ করার, তাই না? ভাবতে ভাবতে বুকে পলকা টোকা পড়েছে। রিমির মতো তার যখন বয়সটা গেছে, সে কি এভাবে কোনো দিন প্রাণ খুলে আনন্দ করে বাঁচতে পেরেছিল? সবসময় কি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যেই না কেটেছে দিনগুলো। ভাগ্যিস হিমাংশু এসেছিল তার জীবনে। ভাবনার মাঝে সুমতি এসে ফের দাঁড়িয়েছে দরজায়। দিদি, তোমার সাথে একটা লোক দেখা করতে এসেছে, বলছে তোমার কোন দুঃসম্পর্কের দাদা। ড্রয়িং রুমে বসিয়েছি। অবাক বিস্ময়ে তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে চুলে আলগোছে চিরুনি বুলিয়ে নিচে নেমে এলো অনিন্দিতা। সস্তা সিটের শার্ট প্যান্ট পরা দড়ি পাকানো কালো রঙের চোয়ারে মুখে একটা লোক সোফায় বসে পা দোলাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে একেবারে ফালতু লোক। উঠে দাঁড়ানো সহবতটুকুও নেই। বিরক্ত মুখে গম্ভীর গলায় অনিন্দিতা বলে উঠল, কি দরকার বলুন আপনার? মিটিমিটি হাসি মাখা মুখে লোকটা এবার বলে উঠল, কি সৌভাগ্য আমার মিসেস রায়, বিশ্বাসই করতে পারছি না আপনার মুখোমুখি বসে আছি। মানে? ভ্রু কুঁচকে প্রশ্ন করে অনিন্দিতা। কিছুই বুঝতে পারছো না তাই তো? হাসি মাখা মুখে অনিন্দিতার দিকে ঝুঁকেছে লোকটা।
বলি দুদিনের টাকা পয়সার জোরে নিজের অতীত টাকাও ভুলে গেলে সুইটি? মুহূর্তের মধ্যে কানে যেন বিষ ঢেলে দিল সুইটি নামটা। এক সময় কাদার মতো লেগে থাকা সুইটি পরিচয়টা আভিজাত্যের ঘষা লেগে কবেই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তার জীবন থেকে। কোথা থেকেই উটকো লোকটা এসে কী সব আবোল তাবোল বকে যাচ্ছে। গলা ভারী করে সে এবার বলে উঠল, দেখুন, আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে ভদ্রভাবে কথা বলতে হলে বলুন, নয়তো আপনি আসুন। বলে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে অনিন্দিতা। আরে দাঁড়াও দাঁড়াও, সবে তো এলুম, আর একটু গল্প করি তোমার সাথে। বলতে বলতে দাঁত বের করে হাসছে লোকটা। তারপর আচমকা পকেট থেকে একটা পুরনো বিবর্ণ ফটোগ্রাফ বের করেছে। দেখো দেখি, এটা চিনতে পারো কি না? বলে এগিয়ে দিয়েছে অনিন্দিতার দিকে। মাথা থেকে পা পর্যন্ত যেন একটা শীতল স্রোত বয়ে যায় অনিন্দিতার শরীরে। এ তো তারই বহু পুরনো এক ছবি, তার সেই পঙ্কিল অতীতের চিহ্ন বহন করছে। কে তুমি? কি করে পেলে সব? তীক্ষ্ণ গলায় হিসিয়ে উঠেছে অনিন্দিতা। যাক বাবা, চিনতে পেরেছ তাহলে। আজ আমিও এক ক্লায়েন্টের সাথে অনুষ্ঠানে গিয়ে তোমায় এক ঝলক দেখেই চিনে নিয়েছি গো। যতই খোল নলচে বদলাও না কেন, কদমতলা সুইটির মারকাটারি রূপ যে একবার দেখবে, সে কি আর জন্মেও ভুলতে পারবে? আহা, কি অপরূপ তোমার ওই ঠোঁটের পাশে তিলটা। মনে পড়ে সুইটি? বাবুরা সব এসেই আগে তোমার খোঁজে পাগল। বলতে বলতে ফের দাঁত বের করেছে লোকটা। মাথার ভেতরটা কেমন ফাঁকা হয়ে আসছে অনিন্দিতার। কি চায় তার কাছে এতদিন পর লোকটা? তার পূর্ব পরিচয় নিয়ে কেন ঘাঁটাঘাঁটি করতে চাইছে আবার? আমাকে নিশ্চয়ই এখনো চিনতে পারোনি সুইটি, নাকি চিনেও না চেনার ভান করছো কে জানে। এখন আবার যাতে উঠেছ বলে কথা। বলতে বলতে সেন্টার টেবিলে পা দুটো তুলে দিয়েছে লোকটা। অসহ্য একেবারে। ইচ্ছে করছে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিতে, কিন্তু লোকটার পরিচয়টাও তো জানা দরকার। আমি হারু দালাল, চেনা চেনা লাগে নাকি এবার? মিটি মিটি হাসি এসেছে লোকটার মুখে। দুঃখের কথা কি আর বলি, যতদিন তুমি ছিলে ততদিন কোনো চিন্তাই ছিল না। তারপর তুমিও লাইন পাল্টালে, আর আমাকেও ভাগ্যদোষে লাইন পাল্টাতে হলো। তবে তফাৎ একটা আছে আমাদের। যেমন ধরো, লাইন পাল্টে তুমি সম্মান, ঘরবাড়ি, স্বামী, টাকা সব পেলে, আর আমার কপালে যে লবডঙ্কা, সেই লবডঙ্কাই রয়ে গেল। কদমতলার দালালি ছেড়ে একটা চিটফান্ড কোম্পানিতে কাজ নিলাম। কয়েক বছর আগে সেটাও গেল বন্ধ হয়ে, আর এখন অর্ডার সাপ্লাই দালালি করছি। অবস্থা খুব টাইট, বুঝতেই পারছো। আজ তোমাকে দেখে পুরনো দিনের কথা খুব মনে পড়ে গেল, তাই তোমার অফিস থেকে ঠিকানা জোগাড় করে সোজা চলে এলুম এখানে। চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, ঠান্ডা গলায় বলে অনিন্দিতা। আরে বাবা, থাকবো বলে তো আসিনি হে সখী, দুটো মনের কথা কইতে এসেছিলুম। তা তুমি বরের কাছে এত শিক্ষা দীক্ষা পেয়ে অতিথিকে তাড়িয়ে দিচ্ছ? বলতে বলতে আবার সেই অসহ্য হাসি হারুর মুখে। কথার মাঝেই চা মিষ্টি এনেছে সুমতি। অনিন্দিতার দিকে তাকিয়ে বলল, বৌদি, রিমি ফোন করেছিল। আমি বলেছি তোর মা একটু ব্যস্ত আছে, তাড়াতাড়ি কথাবার্তা সেরে নিয়ে মেয়েটাকে ফোন করো। বাহ বাহ, তোমার মেয়েও আছে নাকি? যত শুনছি ততই তো অবাক লাগছে। অনিন্দিতার দিকে তাকিয়ে বলে হারু। এ আবার কি কথা? রিমি হলো বৌদি আর দাদাবাবুর একমাত্র মেয়ে, এ কথা তো সবাই জানে। সুমতির কথা শেষ হতেই প্রশ্ন ছড়ে হারু। তা তোমাদের রিমিকে দেখছি না তো? এসেছি যখন দেখেই যাই একবার ভাগ্নিটাকে। ভাগ্নির খোঁজে এতদিন আসতে পারেননি? সে এখানে থাকে নাকি? কলকাতার কলেজে পড়াশোনা করছে তো, এই তো পরশু আসবে বাড়ি। ফের আগ বাড়িয়ে জবাব দেয় সুমতি। মাথা খারাপ হয়ে যাবে এবার অনিন্দিতার। কি ভেবেছে কি সুমতি? কিছু না জেনে বুঝে এভাবে সব কথা ব্যাক ব্যাক করে লোকটার সামনে বলে দিচ্ছে। তুমি ভেতরে যাও সুমতি, কথা বলছি তো নাকি। কড়া গলায় ধমক লাগিয়েছে অনিন্দিতা। কাজ হয়েছে, সুরসুর করে অন্দরে সেঁধিয়েছে মেয়েটা। বেশ বেশ, খুব ভালো। মিষ্টি মাছটা শেষ করে চায়ে চুমুক দিচ্ছে হারু। তাহলে নয় পরশুই আসবো, তোমার মেয়ের সাথে দেখাটাও হয়ে যাবে। একদম নয়, আর কখনো এ বাড়িতে পা দেবে না তুমি, চেঁচিয়ে উঠেছে অনিন্দিতা।
অনেক সহ্য করেছি। আমি কিন্তু পুলিশ ডাকবে এবার। পুলিশ ডাকলে নিজের কেচ্ছেই বেরোবে, কিন্তু সামলাতে পারবে তো মেয়ের সামনে সেসব? কঠিন গলায় বলে ওঠে হারু। শোনো, তোমার সাথে একটা রফা করতে চাই। প্রতি মাসে 10,000 টাকা চাই আমার। তুমি চাইলে আমি নিজেও আসতে পারি, না হলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাচ্ছি, টাকাটা পাঠিয়ে দিও। ফোকটে এত মাল্যভোগ করছো, এর কিছুটা তো আমারও প্রাপ্য, তাই না? কত পুরনো সম্পর্ক আমাদের বলো। তোমার বিজনেসের দালালিটাও তো একসময় আমিই করতাম। এখনও না হয় তোমার যাতে ওঠার দালালিটা নিচ্ছি ভেবে নাও। ধূর্তামিতে ভরে ওঠে হারুর মুখটা। পরক্ষণে গম্ভীর মুখে বলে ওঠে, এর অন্যতা হলে বা বেশি চালাকি করতে গেলে তোমার মেয়ের সামনে ছবি দেখিয়ে আসল সত্যি ফাঁস করে দেব, কিন্তু তখন দেখব কোথায় থাকো তুমি আর কোথায় তোমার সাধের এনজিও। যা বললাম মাথায় রেখো। আগামী 3 দিনের মধ্যে টাকাটা চাই আমার। বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে যায় হারু। মাথা টিপে ধরে সোফাতে স্থানবৎ হয়ে বসে থাকে অনিন্দিতা। তার সাজানো গোছানো জীবনটা যেন একটা ছোট্ট ঝড়ে তছনছ হয়ে গেল এইমাত্র। শয়তানটা আমৃত্যু এইভাবে ব্ল্যাকমেলিংটা চালিয়ে যাবে বোঝা যাচ্ছে। অবিবাহিত হিমাংশুর সাথে কদমতলার পতিতাপল্লীতেই পরিচয় অনিন্দিতার, থুরি সুইটির। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এক রাতের অন্ধকারে হিমাংশুর প্ল্যান মতোই তারা পালিয়ে এসেছিল এখানে। বনেদি ব্যবসায়ী পরিবারের ছেলে হিমাংশুর স্ত্রীর পরিচয় নিয়েই বাস করতে শুরু করে অনিন্দিতা। তারপর রিমি হলো। হিমাংশুর মৃত্যুর পর ব্যবসাটা বেচে দিয়ে এই এনজিওটারই অংশ হয়ে গেছে সে। হারু তককে তককে থেকে ঠিক সময় বুঝেই হাজির হয়েছে তার জীবনে। ভালোভাবেই জানে সমাজের যে স্তরে এখন বিচরণ করছে অনিন্দিতা, সেখানে তার এই পূর্ব কাহিনী প্রচারিত হলে মান সম্মান সব কিছুই তাসের ঘরের মতো ভেঙে পড়বে মুহূর্তে। সেই সঙ্গে হিমাংশুর চরিত্রও কালিমা লিপ্ত হবে। বলা যায় না, রিমিটারও কোনো ক্ষতি করে বসে শয়তান। তার থেকে বরং ওর প্রস্তাবটা মেনে নেওয়াই ভালো। কালকেই ওর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে অনিন্দিতা। তার শুকনো মুখ দেখে সুমতি 2-4 বার প্রশ্ন করলেও এড়িয়ে গেছে অনিন্দিতা। অফিসেও যায়নি 2 দিন। টাকা ট্রান্সফার করেও শান্তি নেই। মনের মধ্যে একটা আতঙ্কের বোঝা যেন চেপে বসে আছে সব সময়। এই বুঝি হারু এলো আবার। ফোন বাজলেও চমকে চমকে উঠছে মাঝে মাঝে। এরই মাঝে হুঁশ করে রিমিটাও চলে এলো ঘরে। মেয়ের সামনে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অনিন্দিতা। এক সকালে রিমি বলল, মা, তোমাদের এনজিও একটা হেল্প করে দেবে আমায়? কী রে, তোর আবার কি দরকার এনজিও? আমাকে বললেই তো তোর প্রবলেম সলভড। হাসি মুখে বলে অনিন্দিতা। আসলে আমাদের কলেজে আমারই এক বন্ধুর ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, কিন্তু ছেলেটা না পড়াশোনায় ভীষণ ভালো। কয়েকটা স্কলারশিপ পেয়েছে ঠিকই, কিন্তু বুঝতেই পারছো প্রয়োজনের তুলনায় সেটা কিছুই নয়। তাই আমি ওকে বলেছিলাম তোমার এনজিওটার কথা। ইনফ্যাক্ট ওকে তো আমি বাড়িতেও আসতে বলেছি তোমার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য। প্লিজ দেখো না, যদি কিছু হেল্প করা যায় ওকে। আদুরে গলায় বলে ওঠে রিমি। শুধুই বন্ধু নাকি বিশেষ কেউ রে? রিমির দিকে তাকিয়ে হেসে ওঠে অনিন্দিতা। না রে বাবা, সেরকম কিছু নয়, লাজুক লাজুক মুখে বলে ওঠে মেয়ে। তোমাকে যা বললাম মাথায় রেখো, কিন্তু কালকেই ডাকছি ওকে তাহলে। পরদিন সকালে হাজির হয়েছে রিমির বন্ধু অর্ণব। ভারী মিষ্টি মুখের ছেলেটা, দেখলেই কেমন একটা মায়া আসে। ওর ডকুমেন্টগুলো চেক করে নিয়ে বলে ওঠে অনিন্দিতা, এমনিতে আমাদের এনজিও বেশ কয়েকটা স্কলারশিপ অ্যারেঞ্জ করে দেয় ঠিকই, কিন্তু বাবা স্কলারশিপের ফর্ম ফিল আপের সময় তো পেরিয়ে গেছে এখন। নতুন করে শুরু হতে হতে সেই নেক্সট ইয়ার। কবে নাগাদ স্টার্ট হবে আমি বরং পরে তোমায় জানিয়ে দেবো, কেমন? ঘাড় নেড়ে ওঠে ছেলেটা। তারপর রিমির দিকে ফিরে অনিন্দিতা বলে ওঠেন, কী রে, বন্ধু এসেছে বাড়িতে, ওপরে নিয়ে গিয়ে মিষ্টি টিষ্টি খাওয়া? না না আন্টি, আমি বরং পরে আবার আসবো একদিন। বাবার শরীরটা খুব একটা ভালো নেই আর কি। আপনার সাথে দেখা করার জন্যই এসেছিলাম। এতটা পথ আবার ফিরতে হবে। আজ আমি বরং আসি, চলি রে। বলে রিমির দিকে তাকিয়েছে ছেলেটা। চল তোকে তাহলে এগিয়ে দিয়ে আসি, বলে মেয়েও ঘর ছেড়ে বেরিয়ে গেল। দিন 7 পর এক দুপুরে বিজয়গড় গিয়েছিল অনিন্দিতা অফিসে দুজনের সঙ্গে ওখানকার নারী সমিতির কাজকর্ম পরিদর্শনের জন্য। নতুন একটা লোনের অ্যাপ্লাই করেছে এরা অনিন্দিতার এনজিওতে।
কাজ শেষ করে রওনা হয়েছে, এমন সময় গাড়ির হয়ে গেল টায়ার পাংচার। কি আর করা, ড্রাইভার চলে গেল সামনের বাজারে মিস্ত্রি ধরে আনতে। গাড়ির ভেতরে অসহ্য গুমোট। দরজা খুলে গাছের ছায়ায় দাঁড়ালো অনিন্দিতা। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেছে সামনের রাস্তায়। হাত 10 দূরে সাইকেল নিয়ে অর্ণব দাঁড়িয়ে আছে না? অর্ণবও দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এসেছে তার দিকে। আরে আন্টি, আপনি এদিকে? হ্যাঁ, একটা কাজে এসেছিলাম আর কি। হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল, ড্রাইভারটা মিস্ত্রি ডাকতে গেছে, উত্তর দিল অনিন্দিতা। এখানে কেন কষ্ট করছেন? সামনেই তো আমাদের বাড়ি, চলুন না, একটু রেস্ট নেবেন, ততক্ষণে নয় আপনাদের গাড়িটাও ঠিক হয়ে যাবে। তড়িঘড়ি বলে ওঠে অর্ণব। না না, ঠিক আছে, আসলে আরও দুজন সাথে আছে, বুঝলে তো? অস্বস্তি এড়াতে বলে ওঠে অনিন্দিতা। তো কি হয়েছে, ওনারা নয় আসুন আপনার সাথে। নাছোড়বান্দা অর্ণব। দুজনের কেউ অবশ্য যেতে রাজি হলো না শেষমেশ। অগত্যা একাই অর্ণবের সাথে চলল অনিন্দিতা। জরাজীর্ণ একটা একতলা বাড়ির দরজায় বেল বাজিয়েছে অর্ণব। সঙ্গে সঙ্গে সস্তা ছাপা শাড়ি পরা, কপালে সিঁদুর লাপা এক মহিলা দরজা খুলে দিয়েছেন। আমার মা, পরিচয় করাই অর্ণব। ইনি হলেন আমার এক বান্ধবীর মা। একটা কাজে এসেছিলেন এদিকে, রাস্তায় গাড়ি খারাপ হয়েছে, তাই আমি নিয়ে এলাম। আসুন আসুন, ভেতরে আসুন, সাদরে আহ্বান জানিয়েছেন ভদ্রমহিলা। সস্তা প্লাস্টিকের চেয়ারে বসতে বসতে অনিন্দিতা জিজ্ঞাসা করল অর্ণবকে, তোমার বাবার শরীর খারাপ বলছিলে না, এখন কেমন আছেন উনি? উনি তো বাড়িতেই শুয়ে আছেন, শরীরটা এখনও তেমন সারেনি, তাই আজও আর বেরোতে দিলাম না কাজে। ডেকে আনি, দাঁড়ান। বলতে বলতে অর্ণবের মা ভেতরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই লুঙ্গি পরা, হাফ শার্ট গায়ে চড়ানো লোকটা ঘরে ঢুকতেই বিদ্যুৎ স্পৃষ্টের মতন চমকে ওঠে অনিন্দিতা। হাই কপাল, এ যে হারু! অর্ণব তার মানে হারুর ছেলে? হারুর যে অর্ণবের মতো এত সুন্দর একটা ছেলে থাকতে পারে, এ যেন অবিশ্বাস্য বলে মনে হচ্ছে অনিন্দিতার। অর্ণব ততক্ষণে বলে চলেছে, দেখো বাবা, ইনি আমার বান্ধবীর মা, খুব বড় একটা এনজিও এনাদের। আমার স্কলারশিপের ব্যাপারটা এদের এনজিওই তো অর্গানাইজ করে দিচ্ছে। নিপুণ অভিনয়ে হারুকে নমস্কার করে অনিন্দিতা। পাল্টা হারুও নমস্কার জানায় তাকে। থ্যাংক ইউ ম্যাডাম, সত্যিই আপনি অশেষ উপকার করলেন ছেলেটার। না না, এত ভালো পড়াশোনায় আপনার ছেলে স্কলারশিপ তো এমনিই ওর প্রাপ্য, তাই না? বলে ওঠে অনিন্দিতা। কথার মাঝেই অর্ণবকে ইশারায় ডেকে নেয় ওর মা, সম্ভবত দোকানে পাঠাবে। ঘরে এখন হারু আর অনিন্দিতা ছাড়া আর কেউ নেই। তাহলে আগামী মাসের টাকাটা নিতে যাচ্ছ তো, নাকি ছেলে বউয়ের সামনে মুখোশটা খুলে দিয়ে যাব? চিবিয়ে চিবিয়ে বলে অনিন্দিতা। প্লিজ, আমার এত বড় সর্বনাশ করো না, ছেলের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না আর। হাত জোর করে কাঁচুমাচুভাবে বলে ওঠে হারু। তুমি প্লিজ ছেলেটাকে স্কলারশিপটা জোগাড় করে দাও, আর কখনো কিছু চাইবো না তোমার কাছে। কথার মাঝেই হাসি মুখে ঘরে ঢুকেছে হারুর বউ। একটু বসুন, এক্ষুনি মিষ্টি নিয়ে চলে আসবে ছেলেটা। এ মা, না না, আমাকে উঠতে হবে এক্ষুনি, অফিসে দুজন রয়েছে সঙ্গে, গিয়ে দেখি গাড়িটা হয়ে গেল কি না, পরে নয় একদিন এসে মাংস ভাত খেয়ে যাব আপনাদের বাড়িতে। বলতে বলতে হাসি মুখে বেরিয়ে আসে অনিন্দিতা। মন থেকে একটা পাষাণ ভার নেমে গেছে, ঠোঁটের কোণে উঁকি দিয়েছে এক ফালি বাঁকা হাসি। ব্ল্যাকমেলিংটা একতরফা শুধু হারু নয়, ইচ্ছে মতো সেও চালাতে পারে এবার। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।